হাই স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। তো চারিদিকে পরিস্থিতি বুঝতেই পারছো, তবুও আমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তাই আজকে আমি তোমাদের ক্লাস 12-এর ফিজিক্সের একটা পার্ট শুরু করছি। তোমাদের 12 ফিজিক্সে দেখবে 3টে পার্ট আছে, একটা কারেন্ট, একটা লাইট বা অপটিক্স, আর একটা দেখবে মডার্ন ফিজিক্স। তো আমি দ্বিতীয় পার্ট অর্থাৎ লাইট বা অপটিক্সটা আজকে শুরু করছি। দেখো, রে অপটিক্স, এই যে অপটিক্সটা কি জিনিস সেটা আমি একটু বলছি। দেখো, অপটিক্সটা হচ্ছে লাইট নিয়ে যখন পড়াশোনা করা হয় বা লাইটের যে ব্রাঞ্চ সেটাকে বলা হয় অপটিক্স। স্টাডি অফ লাইট, এটাকে বলা হয় অপটিক্স। লাইটের সঙ্গে যে ব্রাঞ্চটা ডিল করে সেটাকে বলা হয় অপটিক্স। তো এই যে লাইট, এই লাইট বলতে আমরা কি বুঝি? দেখো, আমি ভিডিওটা বানাচ্ছি, যদি আমি লাইট বন্ধ করে দিয়ে ভিডিওটা করি তাহলে তোমরা বা আমিও ভিডিও করতে পারবো না বা তোমরা কেউ এটা দেখতে পাবে না। তাহলে দেখো, এখান থেকে একটা আমরা ভালো জিনিস বুঝতে পারছি যে এই লাইটটা আমাদেরকে সব কিছু দেখতে সাহায্য করছে। চারিপাশে যত বস্তু আছে আমরা লাইটের সাহায্যে দেখতে পাই। এছাড়া এই লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তোমরা ক্লাস 10-এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ শুধু এতটুকুই পড়েছো। তো তোমাদের 12-এ এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিস্তারিত আলোচনা আছে। তো সেটা সম্পর্কে দেখো আমি একটু শুরু করছি। তো এই লাইট হচ্ছে এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এবং যেটি অন্য কোনো বস্তুকে দেখতে সাহায্য করে। এছাড়া বলা যেতে পারে যে আলো বা লাইট এক প্রকার শক্তি। তার থেকে ভালো হচ্ছে এখন আমরা বলবো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। শক্তি তো বটেই, তাছাড়া আমরা বলবো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ জিনিসটা কি জিনিস আমি একটু বলি, তোমাদের পরে আরো বিস্তারিত আলোচনা আছে এবং কারেন্টে সেটা বিস্তারিত আছে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দেখো আরো যেগুলো আছে, যেমন গামা রেজ, এক্স রেজ, ইউভি রেজ, আল্ট্রাভায়োলেট, ভিবজিওর। দেখো, এটা ভিবজিওর, এটা সবাই পরিচিত, আমরা বেরিয়া সহকলা। ভিবজিওর এটা হচ্ছে আমাদের ভিজিবল রিজিন। তারপর আছে ইনফ্রারেড, তারপর মাইক্রোওয়েভ, তারপর রেডিও ওয়েভ। দেখো, গামা রেজ, এক্স রেজ, ইউভি রেজ, ভিবজিওর, ইনফ্রারেড রেজ, মাইক্রোওয়েভ এবং রেডিও ওয়েভ। এর মধ্যে এগুলো সবই তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তার মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই পার্টটা, ভিবজিওর। এই পার্টটা এটা হচ্ছে ভিজিবল রিজিন এবং এটাকেই বলা হয় লাইট। এইটা এমন ভাবে লেখা আছে, এদিক থেকে যদি ডান দিকে যায়, বাম থেকে ডান দিকে যদি যাই, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য তোমরা সবাই পরিচিত, তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থটা ইনক্রিজ করবে। ল্যামডা দিয়ে আমরা প্রকাশ করি, ল্যামডা ইনক্রিজ হবে। ল্যামডা যদি ইনক্রিজ হয়
তাহলে ল্যামডার অপোজিট কি ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে ডিক্রিজ করবে, ফ্রিকোয়েন্সি আমরা এফ দ্বারা নির্দেশ করা হয়, তাহলে এ কি হবে ডিক্রিজ। দেখো সবাই বুঝতে পারছো, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য থেকে দিয়ে গেলে বাড়ছে আর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক আস্তে আস্তে কি হবে কমবে। আচ্ছা যদি নোট করতে চাও পজ করে নোট করে নিবে। তারপরে দেখো এই যে অপটিক্স, এই অপটিক্স মূলত দুই ভাগে বিভক্ত, দুটো ভাগ অপটিক্সে। কি কি একটু দেখো, আমি একটু বলছি। একটা আমি এখানে লিখে রেখেছি দেখো রে অপটিক্স, আর একটা হচ্ছে ওয়েভ অপটিক্স। দেখো বইয়ে তোমাদের যেভাবে লেখা থাকবে সেটা হচ্ছে রে অপটিক্সের জায়গায় দেখবা জিওমেট্রিক্যাল অপটিক্স বলে লেখা থাকবে, আর ওয়েভ অপটিক্সে লেখা থাকবে দেখবা ফিজিক্যাল অপটিক্স, জিওমেট্রিক্যাল। আর এটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স। জ্যামিতিক আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান। তো এখানে দেখো তাহলে এদের মধ্যে পার্থক্য কিরকম, তো এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে রে অপটিক্স বা জিওমেট্রিক্যাল অপটিক্স যেখানে পড়ানো হবে সেখানে যে অবজেক্ট বা বস্তুগুলো নিয়ে আলোচনা করা হয় তাদের তরঙ্গদৈর্ঘ্য হবে আলোর তরঙ্গদৈর্ঘ্যের থেকে অনেক বেশি, শুধু বেশি নয় অনেক বেশি। যে বস্তুগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে রে অপটিক্স বা জিওমেট্রিক্যাল অপটিক্সে যে আলোচনাগুলো করা হবে এখানে যে অবজেক্ট বলতে গেলে বস্তু যেগুলো নিয়ে আলোচনা করা হবে তাদের তরঙ্গদৈর্ঘ্য হবে আলোর তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় অনেক বেশি। ওয়েভ অপটিক্স বা ফিজিক্যাল অপটিক্সে যে অবজেক্ট বা বস্তুগুলো নিয়ে আলোচনা করা হয় তাদের তরঙ্গদৈর্ঘ্য হয় আলোর তরঙ্গদৈর্ঘ্যের প্রায় কাছাকাছি। এটা হচ্ছে বেসিক এই দুটোর মধ্যে পার্থক্য। যেমন দেখো তো জিওমেট্রিক্যাল অপটিক্স বা রে অপটিক্সে আমরা কোন কোন জিনিস বা অবজেক্টগুলো ইউজ করব, দেখো যেমন আমরা দর্পণ বা মিরর, দর্পণ, লেন্স, প্রিজম, আরো আছে টেলিস্কোপ, হলোস্কোপ, টেলিস্কোপ বলতে পারো। তো এই অবজেক্টগুলো তরঙ্গদৈর্ঘ্য দেখবে বা আমরা স্বাভাবিক এমনি দেখতে পাই আলোর তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় অনেক অনেক বেশি। আর ওয়েভ অপটিক্স বা ফিজিক্যাল অপটিক্সে যে অবজেক্টগুলো নেওয়া হবে যেমন স্লিট, স্লিট বলতে গেলে খুব ক্ষুদ্র ছিদ্র, খুবই ছোট ছিদ্র বা হোলস। এখানে যে ঘটনাগুলো পড়বো আমরা মেইনলি রিফ্লেকশন বা আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, আলোর বিক্ষেপণ, আলোর বিচ্ছুরণ, আলোকীয় যন্ত্রাদি। আর ওয়েভ অপটিক্স বা ফিজিক্যাল অপটিক্সে যেগুলো পড়বো সেগুলো হচ্ছে ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, ইন্টারফারেন্স বাংলা হচ্ছে ব্যতিচার, তোমাদের লাস্টের চ্যাপ্টারের দিকে আছে। ডিফ্রাকশন বা অপবর্তন, তারপর আছে পোলারাইজেশন বা সমবর্তন, মেইনলি ওয়েভ অপটিক্সের মধ্যে তোমরা এগুলো এখন পড়বা, ইন্টারফারেন্স বা ব্যতিচার, ডিফ্রাকশন বা অপবর্তন, পোলারাইজেশন বা সমবর্তন। এবং তোমরা
এই ইন্টারফারেন্স বা ডিফ্রাকশনের প্র্যাকটিক্যালও করবে, তখন আরও তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। এখন আমি জাস্ট একটু থিওরিগুলো নিয়ে আলোচনা করছি। তো দেখো এখানে যে রে কথাটা আছে এই সম্পর্কে আমি একটু বলি। রে কোনগুলোকে বলা হয়? আলোক রশ্মি। পয়েন্ট করে লিখছি আমি একটু, দেখো যে আলো সবসময় সরল রেখা বরাবর চলে। দুই, আলো যে পথে চলাফেরা করে সেই পথটাকে বলা হয় রশ্মি বা রে। আলো যে পথে চলে তাকে রশ্মি বা রে বলে। নাম্বার 3, যেমন এটা একটু দেখো ছবির সাহায্যে যদি দেখাই, এটা আমরা একটা আলোক রশ্মি বলতে পারি এবং সেটাকে আমরা একটা তীর চিহ্নের সাহায্যে প্রকাশ করি, মানে আলো এই থেকে এদিকে যাচ্ছে। অনেকগুলি আলোক রশ্মিকে একসঙ্গে বিম বলা হয়। যেমন দেখো এ একটা রশ্মি, এ একটা রশ্মি, এ একটা রশ্মি, এ একটা রশ্মি, এরকম অনেকগুলো রশ্মি যদি একসঙ্গে থাকে সেটাকে বলা হয় বিম। চলো পরে। এরপরে আমরা শুরু করব আলোর প্রতিফলন, রিফ্লেকশন। দেখো প্রতিফলন বা রিফ্লেকশন তোমরা ক্লাস 10 এ পড়ে এসেছো এবং তার আগে ক্লাস 8 এও অল্প করে হলেও ছিল। তো সেগুলো দেখো ওই প্রিভিয়াস কনসেপ্ট একটু কাজে লাগবে, সেই জন্য আমি এগুলো একটু বলছি। মনে করো এই একটা সমতল দর্পণ, প্লেন মিরর। যদি কোনো আলোক রশ্মি এসে এই দর্পণে আপতিত হয় বা পড়ে, তাহলে কি ঘটে? এই দর্পণ থেকে আলোক রশ্মি আবার ওই মাধ্যমে ফিরে যায়, যেটাকে আমরা বলি প্রতিফলন। এই একটা আলোক রশ্মি এসে পড়েছে বা আপতিত হয়েছে, এই পয়েন্টটাকে বলা হয় আপতন বিন্দু। এটাকে বলা হয় আপতিত রশ্মি। তারপরে কি করতে হয়? আপতন বিন্দুতে একটা নরমাল বা অভিলম্ব অঙ্কন করতে হয়। অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করে সেই কোণটাকে বলা হয় আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, রিফ্লেকশন, যেটাকে আই দ্বারা নির্দেশ করা হয়। ঠিক এতটা কোণ করে প্রতিফলিত রশ্মি ফিরে যায়, এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। এই কোণটাকে বলা হবে, অর্থাৎ অবিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মির কোণটাকে বলা হয় প্রতিফলন কোণ, সেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। দেখো এ হচ্ছে আপতন কোণ, এই প্রতিফলন কোণ, এইটাকে বলা হয় সারফেস বা বিভেদ তল, আর এইটাকে বলা হয় অভিলম্ব বা নরমাল। এই প্রতিফলনের দুটো সূত্র আছে।
সূত্র দুটো কি কি একটু দেখো বলছি। এক নম্বর সূত্র হচ্ছে এই আপতন কোণ এবং প্রতিফলন কোণ সব সময় সমান হয়। I সমান R। কখন? এটা সব সময়, অলওয়েজ। পৃথিবীতে যত রিফ্লেকশন ঘটে সবটাতেই আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। দুই নম্বর সূত্র হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একটা সমতলে থাকে। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এক সমতলে থাকে। দেখো এখানে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এক সমতলে আছে কিনা দেখো। এইটা একটা বোর্ড সারফেস, দেখো প্লেন সারফেস। সেই সারফেসের উপরে দেখো এই রশ্মিটাও আছে, এই রশ্মিও আছে এবং এটাও আছে। তাহলে এই দেখো এই প্লেন, এরকম প্লেন, এই প্লেনের উপর তিনটি জিনিস আছে। এরকম একটা প্লেনের উপরে এটা এটা এবং এটা থাকতে হবে। এই যে দুটো প্রতিফলনের সূত্র। আচ্ছা একটু দেখো, এই যে বিভেদক বা সারফেসটা যদি এখন প্লেন না হয় অন্য কিছু হতো, যদি বাঁকা হতো, তবুও কিন্তু এই আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবেই। তোমাদের একটু পরে আছে প্লেন মিররের পর স্ফেরিক্যাল মিরর আছে বা গোলীয় দর্পণ সম্পর্কে যখন পড়বা তখন আরো ক্লিয়ার হবে। আমি একটু বলছি, দেখো এই মনে করো একটা স্ফেরিক্যাল সারফেস বা মিরর। ভিতরটা পলিশ করা আছে বা সিলভারিং করা আছে। যদি কোনো আলোক রশ্মি এরকম সারফেস এই বিন্দুতে গিয়ে আপতিত হয় তাহলে প্রতিফলিত হবে কোন দিক দিয়ে? তাহলে আমাদেরকে কি করতে হয়? আপতন বিন্দুতে একটা কি অঙ্কন করতে হবে বললাম? অভিলম্ব অঙ্কন করতে হবে। তাহলে এই বিন্দুতে অভিলম্ব কোনটা হবে? তোমরা সবাই জানো, ক্লাস 10 এ অঙ্ক করেছো এবং অঙ্কের কনসেপ্ট থেকে জানো যে যে কেন্দ্র থাকে সেই কেন্দ্রগামী যে সরলরেখা সেটা হয় এই স্ফেরিক্যাল সারফেসের উপর লম্ব। তোমরা ক্লাস 10 এ অঙ্ক উপপাদ্য প্রমাণ করেছো। তাহলে এখান থেকে যদি আমি এটা যোগ করি, এইটা হবে লম্ব। সবসময় এই সারফেসের উপর এটা লম্ব হয়। তাহলে এইটা অভিলম্ব। অভিলম্বের সঙ্গে এই যে আপতিত রশ্মি যে কোণ করলো সেটাকে বলা হয় আপতন কোণ। প্রতিফলিত রশ্মি ঠিক কতটা অ্যাঙ্গেলে ফিরে যাবে? অভিলম্বের সঙ্গে এই কোণ করে, এই কোণটা এবং এই কোণটা সমান হবে। আচ্ছা আরেকটা কেস আছে, দেখো এখান থেকে এই একটা প্লেন মিরর বা সমতল দর্পণ, এটা অভিলম্ব। অভিলম্ব। এবার অনেকে প্রশ্ন করতে পারো যে আলোক রশ্মি এখানে দেখো যদি অভিলম্ব বরাবরই পড়ে, আমরা একটু আগে দেখলাম যে আলোক রশ্মি এইভাবে পড়লে এভাবে ফিরে যাচ্ছে। তাহলে এই কোণটা যদি আমি আরো কমিয়ে দিই তাহলে এতটা করা হলো। তাহলে প্রতিফলিত রশ্মিটা কোন দিক দিয়ে যাবে? ঠিক আপতন কোণের সমান, প্রতিফলন কোণ সমান হবে, এই অ্যাঙ্গেল হবে।
এই করতে করতে যদি এই রশ্মিটা আমরা এই বরাবর ফেলতে পারি বা অভিলম্ব বরাবর পড়ে, তাহলে অভিলম্ব বরাবরই যদি কোনো আলোক রশ্মি পড়ে সেই ক্ষেত্রে দেখো অ্যাঙ্গেলটা কমতে কমতে 0 হচ্ছে। তাহলে এই বরাবর আলোক রশ্মি পড়ছে এবং এটার অভিলম্ব, তাহলে অভিলম্বের সঙ্গে ওই রশ্মিটার কোণ কত? একটাই তো রশ্মি, তাহলে কোণ 0, তাহলে কোণ I সমান 0। তাহলে আর কত হবে? প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা জানি I আর R সবসময় সমান হয়, তাহলে কোণ R সমান 0 এবং সেটা কোন দিক দিয়ে যাবে রশ্মি? ওই পথেই ফিরে যাবে। এই যদি পড়ে আবার অভিলম্ব হবে সেই পথে ফিরে যাবে। এরপরে দেখো সমতল দর্পণ বা প্লেন মিররে প্রতিবিম্ব কিভাবে তৈরি হয়। সমতল দর্পণের প্রতিবিম্ব গঠন। ইমেজ ফরমেশন বাই প্লেন মিরর, সমতল দর্পণের প্রতিবিম্ব গঠন। দেখো সমতল দর্পণ, তাহলে একটা সমতল দর্পণ আঁকা হোক। এই মনে করো একটা সমতল দর্পণ প্লেন মিরর। প্লেন মিররে এই দিকটা দেখো অমসৃণ, আমি এই ছবিতে বুঝিয়ে দিচ্ছি, আর এটা মসৃণ। যদি দেখো আমি এই জায়গায় একটা অবজেক্ট বা বস্তু রাখি, তাহলে এইটার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? দর্পণ থেকে কিছুটা দূরত্বে দেখো একটা অবজেক্ট রাখা হলো। আমরা যখন দর্পণের সামনে গিয়ে দাঁড়াই তখন দেখবে আমাদের যে ইমেজটা দেখতে পাই সেই ইমেজটা কি ধরনের বলতো? সেটা হচ্ছে অসৎ। অসৎ মানে ভার্চুয়াল, কাল্পনিক, এবং সেটা দেখবে সমশীর্ষ হয় সবসময়। সমশীর্ষ মানে সোজা, উল্টো হয় না। আমরা আমাদের উল্টো প্রতিবিম্ব দেখি না, আমরা সবসময় সোজা প্রতিবিম্ব দেখি। তো এখানে দেখো একটা প্লেন মিরর, এখানে একটা অবজেক্ট বা বস্তু, ক্ষুদ্র বস্তু, পয়েন্ট অবজেক্ট। তো দেখো এইখান থেকে তাহলে কি হবে? আলোক রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়বে, এইভাবে এইভাবে চারিদিকে দেখো আলোক রশ্মি এইভাবে ছড়িয়ে পড়বে, কিন্তু সব দিকে। তো সব দিকে আলোক রশ্মি গেলে তো এখানে প্রতিফলন ঘটবে না। এই দর্পণের মধ্যে যে আলোক রশ্মিগুলো যাবে এই রেঞ্জের মধ্যে, সেগুলোর প্রতিফলন ঘটবে। তো দেখো এখান থেকে একটা আমি এখানে একটা আলোক রশ্মি অঙ্কন করলাম, আর এখান থেকে এই বরাবর একটা আলোক রশ্মি অঙ্কন করা হলো। তাহলে কি হবে? এই বিন্দু আর এই বিন্দু থেকে আলোক রশ্মি আপতিত হয়েছে, প্রতিফলিত হবে। প্রতিফলিত হওয়ার সূত্র তো তোমরা জানো, একটা অভিলম্ব অঙ্কন করতে হয়, অভিলম্বের সঙ্গে সমান কোণ করে ফিরে যায়। তো আলোক রশ্মি এখানে আপতিত হয়ে এই বরাবর প্রতিফলিত হলো, মনে করো এদিকে এই বরাবর। এইখান থেকে যদি কেউ দেখে, এইখান থেকে যদি কেউ দেখে এই রশ্মি এবং এই রশ্মিটাকে কোন দিক থেকে আসছে বলে মনে হবে তার? এখান থেকে মনে হবে কি আমাদের চোখ সোজা পথ অনুসরণ করে সবসময়, বাঁকা পথ নয়। তাহলে দেখো এখানে যদি একটা এরকম কেউ দেখে, এখানে মনে করে এটা চোখ দেখছে, তাহলে এই দুটো রশ্মিকে মনে হবে পিছন থেকে, দর্পণের পিছন থেকে কোথাও আসছে। তো আমরা যদি এটা পিছন দিকে বর্ধিত করি এরকম, তাহলে দেখো এই দুটো আলোক রশ্মি এসে একটা বিন্দুতে সেট করবে। এই বিন্দুটা হচ্ছে এই অবজেক্টের প্রতিবিম্ব, ইমেজ। দেখো এইখান থেকে দেখি ভালো করে বোঝো, এই রশ্মিটা এবং এই রশ্মিটা এবং এরকম অনেকগুলো রশ্মি, এগুলো খুব কাছাকাছি রশ্মি হবে।
সেগুলো যদি আমরা এই সাইড থেকে দেখি তাহলে আমাদের মনে হবে যেন এই রশ্মিগুলো পিছন দিক থেকে আসছে। সেইটাই হচ্ছে এই বস্তুর প্রতিবিম্ব। এবং এই প্রতিবিম্বটা কিরকম দেখো, এখান থেকে একশোল আসছে না, একশোল আসছে কোথা থেকে, এইখান থেকে এবং এখান থেকে। তাহলে এইটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব এবং সমশীর্ষ হবে, সোজা হবে। কতটুকু দূরত্ব সেটা তৈরি হয়, দর্পণ থেকে ঠিক যতটা বস্তুর দূরত্ব, শুধু দূরত্ব নয় লম্ব দূরত্ব বলতে হবে। দর্পণ থেকে বস্তুর লম্ব দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্বের লম্ব দূরত্ব সবসময় সমান হয় সমতল দর্পণের ক্ষেত্রে। এই ডিসটেন্স যদি আমি এল বলি তাহলে এইখান থেকে এই ডিসটেন্সটা এল হবে। পারপেন্ডিকুলার ডিসটেন্স সবসময় মনে রাখবে লম্ব হবে, লম্ব দূরত্ব নিতে হবে। এবং কেন হবে দেখো সেটা আমি একটু বলছি, প্রুফ দেখো। এই দূরত্বটা এই দূরত্বটা কেন সমান হবে দেখো একটু। এই একটা প্লেন মিরর, মনে করে এখানে একটা অবজেক্ট ও বা বস্তু, এখান থেকে অনেকগুলো আলোক রশ্মি ছড়িয়ে পড়ছে, তার মধ্যে এটা একটা আলোক রশ্মি প্রতিফলিত হবে কোন পথে, এই বরাবর। কোথায় থেকে আসছে বলে মনে হবে, পিছন থেকে, এরকম জায়গা থেকে। আরেকটা রশ্মি আমাদের দরকার প্রতিবিম্ব গঠনের জন্য, মিনিমাম দুটো রশ্মি দরকার। দুটো রশ্মি যেখানে মিলিত হয়, যেখানে কাট করবে সেটাই হচ্ছে ওই বস্তুর প্রতিবিম্ব হয়, মিনিমাম দুটো রে। তাহলে আরেকটা আলোক রশ্মি মনে করো এই বরাবর যাচ্ছে, তাহলে এই বরাবর যদি আলোক রশ্মি যায় প্রতিফলিত হবে কোন বরাবর, ভালো করে দেখো। এটা হচ্ছে নরমাল ইনসিডেন্স, অভিলম্ব, এটাই অভিলম্ব, দেখো এটা অভিলম্ব না, এটা আপতন যদি হয় এই প্লেনের উপর, এটা দেখো লম্ব। একটু আগে বললাম লম্ব হবে যদি আলোক রশ্মি পড়ে তাহলে সেই পথেই ফিরে যায়, তাহলে আলোক রশ্মি ওই পথেই ব্যাক করবে, এই বরাবর ফিরে আসবে। তাহলে এটা কোথায় থেকে আসছে বলে মনে হবে, পিছন থেকে, এরকম কোন একটা জায়গা থেকে আসছে বলে মনে হবে। এইটা হচ্ছে এই বস্তুর প্রতিবিম্ব, ইমেজ। তা আমি প্রমাণ করছি এই ডিসটেন্সটা এবং এই ডিসটেন্সটা সমান হবে। দেখো তাহলে এখানে দেখো আলোক রশ্মি যে বিন্দুতে পড়েছে ওইখানে একটা আমরা অভিলম্ব অঙ্কন করব, এটা অভিলম্ব। তাহলে অভিলম্বের সঙ্গে এটা যদি আপতিত রশ্মি, এটা যে কোণ করে এটাও সেই কোণ হবে, কারণ এটা হচ্ছে আপতন কোণ আর এটা হচ্ছে প্রতিফলন কোণ। এটা যদি থিটা হয় এটাও থিটা হবে, আপতন কোণ প্রতিফলন কোণ সমান। এই কোণটার সঙ্গে দেখো এই কোণটা সমান হবে। কেন সমান হবে, কারণ দেখো এই রশ্মিটা এবং এই রশ্মিটা সমান্তরাল, আর এইটা দেখো এইটা হচ্ছে তার ভেদক বা ছেদক। তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা কি কোণ, একান্তর কোণ বলা হয়। তাহলে এই কোণ আর এই কোণ একান্তর কোণ সমান। আর একটা জিনিস দেখো, এই কোণের সঙ্গে এই কোণটা দেখো বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ তোমরা সবাই জানো, দুটো আলোক রশ্মি ভাবে সেট করলে এই কোণ যদি থিটা হয় তাহলে এই বিপ্রতীপ কোণ সেটা এটাও থিটা সমান হয়। এখানে ঠিক তাই, দেখো এইটুকু আর এইটুকু বিপ্রতীপ কোণ। তাহলে এইটা যদি আবার থিটা হয় তাহলে দেখো এই কোণের সঙ্গে এই কোণটা কি কোণ, একান্তর কোণ, এটাও থিটা হবে। দেখো ভালো করে, এইটা আপতন কোণ প্রতিফলন কোণ সমান, এটা থিটা থিটা, এটা যদি থিটা হয় এটা একান্তর কোণ, এটাও থিটা। আবার এইটার সঙ্গে এই কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ, আবার এই কোণের সঙ্গে এই কোণটা হচ্ছে একান্তর কোণ, তাহলে সবগুলো সমান। এখন এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা এর নাম দিতে পারো, এটা এ নাম দিলাম, এটা বি, এটা সি, এটা ধরো ডি। তাহলে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি, এই দুটো ত্রিভুজ দেখো সর্বসম হবে। কিভাবে হবে দেখো, এই ত্রিভুজের দেখো এই কোণ থিটা, এই ত্রিভুজের এই কোণ থিটা, তাহলে একটা কোণ আর একটা ত্রিভুজ আরেকটা কোণ সমান হলো। এইখানে দেখো এই যে
এটা 90 ডিগ্রি লম্ব, অভিলম্ব প্রথমে বলেছি, এটা হচ্ছে লম্ব, তাহলে এটা যদি 90 হয় তাহলে এই সাইডটাও 90। আর এই বাহুটা দেখো, এইটি বাহুটা কমন সাধারণ বাহু, এই কোণ সমান, এটা 90 এটা 90, অর্থাৎ এই কোণ সমান এবং এটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম বলতে পারি। তাহলে যদি সর্বসম হয় তাহলে কি হবে, এই বাহুটা আর এই বাহুটা কি হবে, বিডি বাহু সমান ডিসি বাহু সমান হবে, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা দেখো সমান সমান হবে, সর্বসম হবে। অর্থাৎ আমি যেটা বললাম, দর্পণ থেকে বস্তুর দূরত্ব যতটা, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব ঠিক ততটাই, এবং ডিসটেন্সটা পারপেন্ডিকুলার ডিসটেন্স বা লম্ব দূরত্ব।